বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ। প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি, অশনি সংকেত বলছেন অর্থনীতিবিদরা। শুল্ক কমবে আশা অর্থ উপদেষ্টার। বিএনপির নাম ভাঙিয়ে দখলদার, চাঁদাবাজ ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে বলার পরও ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী, অভিযোগ নেতাদের। আবরার ফাহাদের কবরে এনসিপির শ্রদ্ধা। আবরার সাইদদের স্বপ্নের বাংলাদেশ করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন নাহিদ ইসলাম। ৩ নেতার দল থেকে অব্যাহতিতে আবার আলোচনায় জাপা। অগঠনতান্ত্রিক বলছেন অব্যাহতি পাওয়া নেতারা। গঠনতন্ত্র লঙ্ঘন হয়নি দাবি নয় মহাসচিব। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করেছেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র 2% কমিয়ে বাংলাদেশের জন্য 35% পাল্টা শুল্ক আরোপের পর তা 1 আগস্ট থেকে কার্যকরের ঘোষণা দিয়েছেন তিনি। এই খবরে উদ্বিগ্ন রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের ঘোষণা পোশাক শিল্পের জন্য অশনি সংকেত। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গেল 2 এপ্রিল শতাধিক দেশের উপর চড়া হারে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে 3 মাসের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত রাখেন তিনি। নির্ধারিত সেই মেয়াদ শেষ না হতেই এবার এলো 35% শুল্ক আরোপের ঘোষণা। এ খবরে উদ্বিগ্ন দেশের রপ্তানিকারকরা বলছেন, পাল্টা শুল্ক প্রত্যাহারে দুদেশের মধ্যে চিঠি আদান প্রদান হলেও কার্যকর দর কষাকষির অভাবে ভালো ফল আসেনি। যে কোনো বিল বলেন, যে কোনো ট্যারিফ বলেন, আমরা জানি যে ইউএসএ লবিস্ট ফার্ম ছাড়া কিন্তু এগুলি নেগোশিয়েট করা ইম্পসিবল এবং কন্টিনিউয়াসলি ওদের সাথে যোগাযোগ থাকতে হয়। বাট আনফর্চুনেটলি আমাদের এখান থেকে একটা চিঠি গেছে, ওখান থেকে আরেকটা চিঠি আসছে, আবার নন ডিসক্লোজার, যেটা ব্যবসায়ীরাও কিন্তু জানে না এবং সরকারের হয়তো 2-3 জন ব্যুরোক্রেসি জানতে পারে। বাট আমার মনে হয় এই জায়গাটা বোধহয় এখনও সঠিক হয় নাই। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, মাত্র 2% কমিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক 35-এ নামিয়ে আনার সিদ্ধান্তে ঝুঁকির মুখে পড়বে রপ্তানি খাত। মধ্যমেয়াদে এটা একটা অশনি সংকেত আমাদের সেক্টরের জন্য, বিশেষত রেডিমেড গার্মেন্টসের জন্য। এখন আমরা কি তাদেরকে অফার করেছিলাম আর আমাদের রিকোয়েস্ট কি ছিল, আমার অফেন্সিভ ইন্টারেস্ট কী ছিল, ডিফেন্সিভ ইন্টারেস্ট কী ছিল, এগুলো তো আমরা জানি না। বিশেষ করে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী যে দেশ ভিয়েতনাম, সে তো নেগোশিয়েট করেছে হলো যে তার পণ্যের উপরে 20% শুল্ক বসবে। তার মানে আমাদের তার উপরে আরও 15% আমাদের ভিয়েতনাম থেকে বেশি শুল্ক আরোপিত হবে। পোশাক বাণিজ্যে বাংলাদেশের মূল প্রতিযোগী ভিয়েতনাম চুক্তি করে মার্কিন শুল্ক 20% নামিয়ে আনতে সক্ষম হলেও সফল হয়নি বাংলাদেশ। এর পেছনে ভিন্ন কারণ থাকতে পারে এমন মত তার। আমার মনে হয় যে পলিটিক্যাল একটা আসপেক্ট নিশ্চয়ই আছে। এটা কেবলমাত্র অর্থনীতি দিয়ে এটাকে এক্সপ্লেন করা যাবে না, কিন্তু পলিটিক্যাল কোন এলিমেন্টগুলোকে সেখানে সে চাচ্ছে সেটা তো আমাদের কাছে পরিষ্কার না। এই আলাপ আলোচনায় কেবল যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি কেবলমাত্র এই বিষয়গুলো আলোচিত হচ্ছে সেটা বোধহয় না। হয়তো আরও এর বাইরেও ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক বিভিন্ন ইস্যু আলোচনার মধ্যে থাকতে পারে। ঘোষণা অনুযায়ী শুল্ক কমাতে বাকি 3 সপ্তাহ সময়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করে দর কষাকষির তাগিদ ব্যবসায়ী ও রপ্তানিকারকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর শুল্ক কমে আসবে বলে প্রত্যাশা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। তিনি বলেন, বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে আছেন, আজ 2 দেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা সালেউদ্দিন আহমেদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সরকারের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $5 বিলিয়ন। অন্যদিকে ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের ঘাটতির পরিমাণ $125 বিলিয়ন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বললেন, এত কম বাণিজ্য ঘাটতিতে বাংলাদেশের জন্য বেশি শুল্কের বিষয়টি হতাশাজনক। জানান, 1-to-1 নেগোসিয়েশনের জন্য ইউএসটিআর এর সঙ্গে কথা বলছে বাংলাদেশ। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছে, আজকেই কমার্শিয়াল যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। যদি যাই হোক
আমরা সেটার প্রেক্ষিতে আমাদের অন্য আমরা আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে হয়েছে। কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে যেটা 14টা দেশের একই বলেছে, 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো। এদিকে বাণিজ্য সচিব মাহবুর রহমান জানালেন, ঘাটতি কমাতে গম, সয়াবিন, এয়ারক্রাফট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সে অনুযায়ী বাংলাদেশ আরো বোয়িং বিমান কিনবে, বাড়াবে তুলা আমদানি। এছাড়া গুরুত্ব দেওয়া হবে অস্ত্র কেনার বিষয়ে। বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। তারা যদি কিছু শুল্ক ছাড় দেয় তাহলে স্বাভাবিকভাবে বাণিজ্যিক ট্রেড যেটা ব্যবসায়ীরা করে থাকেন ওইটা তারা সিদ্ধান্ত নেবেন। বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই, আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব, সেটা করার জন্য তুলার উপর আপনারা জানেন যে এমনিতেই শূন্য শুল্ক, কিন্তু সেখানে আমেরিকান তুলা আমদানি যাতে বেশি হয় সেজন্য আমরা কিছু ফ্যাসিলিটি এখানে তৈরি করে দিব। এটা গেল তুলার ক্ষেত্র। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্র শুল্ক না কমালে কোনো ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়বে, তাই বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ। জানান, বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করাকে সরকার ইতিবাচকভাবে দেখছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচার উল্লেখ করে বিএনপি নেতারা বলছেন, বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। এটি নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলেও মনে করেন তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভিন্নমত দমন নয়, বরং অন্যের মতকে সুরক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তরুণ প্রজন্মের হাতে বাংলাদেশ পথ হারাবে না বলেও মনে করেন তিনি। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে, এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো, আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। এরকম পরিস্থিতি চলতে থাকলে সমাজ, সংস্কৃতি, সভ্য আচরণ বিপন্ন হয়ে পড়বে। প্রশাসনিক এই নিষ্ক্রিয়তার কারণে জনগণের এখন জীবন মরণের প্রশ্ন। গণতন্ত্রের স্থায়ী পুনরুজ্জীবন ও ঐতিহাসিক সার্থকতা নির্ভর করছে রাষ্ট্র ও সমাজে শান্তি ও স্থিতির উপর। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারত করে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় এনসিপির ৮ম দিনের জুলাই পদযাত্রা। মঙ্গলবার বেলা ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরপর কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইল ফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের জাতীয় রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল।
আবরার ফাহাদ থেকে আবু সাইদ সকল শহীদকে এনসিপি স্মরণ করে। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন পদযাত্রার মাধ্যমে সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানায় এনসিপি। অনুষ্ঠানে সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও অন্য নেতারা উপস্থিত ছিলেন। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীন হবে, সার্বভৌম হবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো। কুষ্টিয়ার আপনার শহর, কুষ্টিয়ার শহীদ আমি আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি। প্রাপ্য অর্থ না পাওয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে তালা দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতা। রবিবারের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে রবিবার সন্ধ্যায় তালা ঝুলিয়ে দেন আহত যোদ্ধারা। এ সময় ফাউন্ডেশনের কর্তৃপক্ষের সাথে তারা তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ভাঙচুর চালানো হয় সেখানে। তাৎক্ষণিক সমস্যা সমাধানে আহতদের সঙ্গে বৈঠক করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আগামী রবিবারের মধ্যে প্রাপ্য অর্থের আশ্বাসে ফাউন্ডেশনের অফিস ছেড়ে যান তারা। আমি সংস্কারের জায়গায় এটা বলবো, এখানে কিছু মানুষ আছে যারা কিনা জুলাইকেও ধারণ করে না এবং অভ্যুত্থানকারী যারা ছিল এই আন্দোলনে আহত তাদেরকেও ধারণ করতে পারে না, যার কারণে এইখানে বারবার বেশ কয়েকবার বিভিন্ন আহত ভাইয়েরদের সাথে, সহযোদ্ধাদের সাথে অশোভনীয় আচরণ এই ফাউন্ডেশন থেকে করেছে। আজকে এই যে 11 মাস পরে আজকে আমাদের এই পচে যাওয়া পা নিয়ে আসে ফাউন্ডেশনে আসামির মতো হাজিরা দেওয়া, এটাও হতো না। তাই বলবো যে উনি যেহেতু রবিবার পর্যন্ত সময় দিয়েছে, উনি মানুষটাকে সম্মান করার একটা রিজন হচ্ছে উনি অনেক জায়গায় কাজ করায়, অনেক বড় ধরনের প্রাপ্তি আছে। প্রতিনিয়ত মনে করেন এরকম অসুস্থ, আমার কিন্তু একটা পা নেই, আমি এরকম একটা অ্যাম্পুটেড একটা পা নিয়ে আমি প্রতিনিয়ত যখন চলে আসতেছে এখানে, ঠিক আছে, তখন আমার খুবই কষ্টদায়ক। আমি বলছি দেখেন স্যার, আমার এখানে আসা যাও খুবই কষ্টদায়ক। আপনি আমাকে এতটুকু বলেন যে আপনি পেয়ে যাবেন, আপনি বাসায় থাকেন, আমি আপনাকে ওই ডেটে দিয়ে দিব, আমাদের এতটুকু কনফার্ম করেন। সেটাও কনফার্ম করবে না। এটা আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার যে উনি রোববার আমাদের প্রপার যেটা আমাদের প্রাপ্য যেটা সেটা উনি বুঝাই দিবে, এটা আমরা আশা করি। রোববার কোনো ঝামেলা হবে না। আহতদের দাবির সাথে একমত পোষণ করেন জানিয়ে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর। শুধুমাত্র প্রথম ধাপের টাকা দিতে হলেও এখানে 87 কোটি টাকা লাগবে। দ্বিতীয় ধাপের টাকা বাকি আছে, এক একজনের 3 লাখ টাকা করে। তারপরে শহীদ পরিবার যারা বাকি আছে, এখানে 100 কোটি টাকার উপরে আরও অনেকটা, প্রায় আরও 250 কোটি টাকা লাগবে। ওইটা তো আমরা এখনো পাইনি। তাদের জন্য অল্প একটু সময় নিয়েছি। আমি কথার থেকে রাখতে পারি নাই বলে আমি দুঃখিত, রাখতে পারি না, 2টা ডেট আমি রাখতে পারিনি। বাট আগামী যে ডেট আছে তার মধ্যে দিন রাত কাজ করে হোক, যেমনি খুশি হোক, কাজই তো, ওটা আগে নিয়ে আমরা করে ফেলবো। আগামী রবিবারের মধ্যে প্রাপ্য না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জুলাই আন্দোলনে হাত পা ও চোখ হারানোদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ ভাই, কেউ বা বাবা মাকে। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে কষ্ট বেদনায়। অনেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায়, মাথার ছায়া স্বামীকে হারিয়ে দিশেহারা মলসুমা ও আকলিমার মতো অনেকে। মলসুমার ছোট্ট সন্তানটির বয়স হয়নি তার বাবা বেঁচে আছেন কিনা তা বোঝার। যাত্রাবাড়ি সিদ্ধিরগঞ্জ এলাকায় জুলাই বিপ্লবে গুলিতে প্রাণ হারান ইমন ও সৈয়দ মোস্তফা কামাল রাজু। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। 4 মাস বয়সী ইমা মায়ের গর্ভে থাকতেই হারায় বাবাকে। দুনিয়ার আলো দেখার পর বাবার মুখ দেখার সৌভাগ্য হয়নি এই সোনামণির। জুলাই গণ আন্দোলনে স্বামী ইমনকে হারিয়ে 2 সন্তান নিয়ে মানবেতর জীবন কাটছে 25 বছর বয়সী মলসুমার। স্বামী হারানো শোকের ওপর অভাবের তাড়না। বাচ্চার 1 মাস বয়স হতে না হতেই সংসারের হাল ধরতে কাজ নেন গার্মেন্টসে। সামান্য টাকা বেতনে নুন আনতে পান্তা ফুরানোর মতো কোনোভাবে চলে মলসুমার সংসার। তারা উসুলে আমার একটা সন্তান দিছে, যে তারা না ছেড়ে যাইতে পারি, যে না বলতে পারি। দুধের খরচ আছে 5,000 টাকা, ঘর ভাড়া, আবার অসুখ বিসুখ তো আছে, বুঝেন তো, অনেক কষ্ট হয়ে যায়।
চাকরি করতে মন চায় না, তারপরে বাধ্যতামূলক চাকরিটা করতে হয়। আবার মাইয়াদের এত ছোট রাখা চাকরি করাটা অনেক রিস্ক হয়েছে। 19 জুলাই যাত্রাবাড়ি কদমতলী থানার সামনে বুকের বাঁ পাশে গুলি লাগে মুলসুমার স্বামী ইমনের। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। বছর পার হলেও শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কোনো সহযোগিতা পাননি বলে আক্ষেপ পরিবারটির। চিটাগাং রোডে সাবেক কমিশনার অফিসের পাশে 20 জুলাই মাথায় গুলি লাগে সৈয়দ মোস্তফা কামাল রাজুর। 21 জুলাই মধ্যরাতে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। জীবন মরণের সাথী স্বামীকে হারিয়ে 1 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে দিশেহারা শহীদ রাজুর স্ত্রী আকলিমা। ছেলে মেয়ের ভরণ পোষণ ও পড়াশোনার খরচ জোগাতে কাজ খুঁজছেন উচ্চ শিক্ষিত আকলিমা। রাত্রে আমি আল্লাহর কাছে অনেক কাটাকাটি করছি আমার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড সুস্থ হয় নাই। সকালবেলা আমি অনেক কষ্ট করে সেই নারায়ণগঞ্জ সেই কত জায়গা ঘুরা আমাদেরকে যাইতে দেয় না। পরে আমি পুলিশের পা পর্যন্ত দৌড়ছি রিক্সা থেকে নাইমা, পরে আমাদেরকে যাইতে দিছি। পরে আমরা আমি যাই আমার হাজব্যান্ডকে যে অবস্থা দেখছি, আমি তো ভাবছি আমার হাজব্যান্ড কি মনে হয় আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলতে পারবে, আমার দিকে তাকাইতে পারবে। আমি যাইয়া দেখি যে আমার হাজব্যান্ডের খুবই খারাপ অবস্থা। প্রত্যেক দিন আমাদের দিন পার হয়, এটাই আমরা জানি আমাদের দিন পার হয়। বাবা হত্যার বিচার চান শহীদ রাজুর মেয়ে আয়েশা। আব্বুর মৃত্যুর বিচার চাই, আর যাতে আমার আম্মু আমাদেরকে, আব্বু নেই তো আম্মুর তো আমাদেরকে চালাইতে হইব, যাতে আম্মু কষ্ট হয় চালাইতে, আম্মু আমাদেরকে চালাইতে পারে। এই জন্য একটা চাকরি চাই সরকারি ভালো। শুধু ইমন আর রাজু নয়, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন আরও নানা শ্রেণী পেশার মানুষ, দিয়েছেন জীবনও। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আলোচনার বাইরে থাকা জাতীয় পার্টি আবারও আলোচনায়। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ 3 শীর্ষ নেতাকে অব্যাহতি দেওয়ার ঘটনায় ফের দলের নিয়ন্ত্রণ নিয়ে রশি টানাটানি চলছে দলটিতে। তাদের অব্যাহতি দেওয়াকে অবৈধ ও অগঠনতান্ত্রিক বলছেন অব্যাহতি পাওয়া নেতারা। তবে নয়া মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি, গঠনতন্ত্র মেনেই সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বির আহমদ। শেখ হাসিনা সরকারের আমলে নানা অভিযোগ আর কর্মকাণ্ডে সবসময় আলোচনায় ছিল জাতীয় পার্টি। কখনো সরকারের অনুগত বিরোধী দল, আবার কখনো আসল বিরোধী দল সাজার চেষ্টা। শেখ হাসিনার পতনের পর বিপাকে পড়ে জাতীয় পার্টিও। ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত হয়ে তারা রোশানলে পড়ে ছাত্র জনতার। কিছুদিন চুপ থাকার পর ফের গরম জাপা শিবির। সোমবার দলের মহাসচিব ও কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু সহ আরও 2 কো চেয়ারম্যানকে গঠনতন্ত্রের সুনির্দিষ্ট ধারার ক্ষমতা বলে দলের সকল পদ থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান GM কাদের। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করলেন শীর্ষ নেতারা। আমাদেরকে কাউকে ডাকেননি এবং তিনি মিটিং ডাকার এখতিয়ার তার, কারণ মিটিং ডাকার এখতিয়ার হচ্ছে একমাত্র মহাসচিব। সুতরাং সেই প্রেসিডিয়াম মিটিংয়ের দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। জনাব কাদের সাহেব, আপনি আমাদেরকে দল থেকে পদ থেকে অব্যাহতি দিলেন, ওকে, বাট প্রাথমিক সদস্য পদ থেকে আপনি অব্যাহতি দিয়ে আগামী কাউন্সিলে যাতে কোনো চ্যালেঞ্জ না হয়, আপনি যাতে একতরফাভাবে নেতা নির্বাচন হন, সেই জন্য তো আপনি এটা করছেন না। আমরা জাতীয় পার্টি ছাড়বো না। জাতীয় পার্টি ছোট হতে হতে আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, একদম ধ্বংসের কিনারায়। জাতির এই ক্রান্তিকালে আবার আমরা জাতিকে কিছু দিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হই। তবে দলের নবনিযুক্ত মহাসচিব জানান, গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় না ঘটিয়ে গণতান্ত্রিক উপায়ে অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক নেতাদের। যখন একজন ব্যক্তির প্রাথমিক সদস্যপদ থাকবে না, তখন স্বাভাবিকভাবে উনি আর মহাসচিব থাকবেন না, এবং সকল পদ থেকে কাউকে অব্যাহতি দিলে ওই মুহূর্ত থেকেই মহাসচিব পদ শূন্য হবে। যদি শূন্য হয়ে থাকে তাহলে সেখানে যিনি আসবেন তিনি বৈধতা পাবেন। আর চুন্নু ভাই তো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমরা অনেক শ্রদ্ধা করি, বীর মুক্তিযোদ্ধা। উনি কিন্তু পার্টি অফিসে আজকে প্রায় 20 দিন ধরে আসেন না, তাহলে উনি নিজেও তো এটাকে শূন্য করে দিয়েছেন। আমরা যে সবাই বলছি চেয়ারম্যান স্যার ওনাদেরকে অব্যাহতি দিচ্ছেন, আসলে ব্যাপারটা তা না। ওনারাই তো চেয়ারম্যান স্যারকে ছেড়ে চলে গেছেন, ওনারাই তো বিকল্প একটা জায়গায় বসে মিটিং করছেন বিকল্প জায়গায়। চুন্নু ভাইয়ের অফিস তো 2 দিন আগ পর্যন্ত ছিল, উনি তো অফিসে আসেন না আজকে 10-15 দিন।
প্রায় বনানীর অফিসে। তো কেন আসেন না এটা উনি জানেন। তো সেক্ষেত্রে তো আমি মনে করি যে ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন যে চেয়ারম্যানের সাথে আর রাজনীতি করবেন না। অব্যাহতি পাওয়া নেতাদের ফিরিয়ে আনার বিষয়টি চেয়ারম্যানের এখতিয়ার বলেও জানালেন জাতীয় পার্টির নতুন মহাসচিব। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সামাজিক ব্যবসা খাতে ব্যাংকগুলোর বিনিয়োগ নিশ্চিতে সরকার ও বাংলাদেশ ব্যাংকে গ্যারান্টর হওয়ার পাশাপাশি অবিলম্বে আইন ও নীতি তৈরির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীর মিরপুরে ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত সামাজিক ব্যবসায় ব্যাংকের অর্থায়ন বিষয়ে গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানান তারা। মূল প্রবন্ধে প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি বলেন, অন্যান্য ব্যবসা আর সামাজিক ব্যবসায় বিনিয়োগ এক বিষয় নয়। তাই নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার ধারণাকে সফল করতে বিনিয়োগ বাড়াতে হবে। শিল্প উদ্যোক্তাদের মতো এই খাতের উদ্যোক্তাদেরও ঋণ সহায়তা দিতে হবে। তবে বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন, সামাজিক ব্যবসার উদ্যোক্তাদের প্রশিক্ষণ জরুরি। সেই সাথে ব্যাংক ঋণ দেওয়ার জন্য সামাজিক ব্যবসা কোনো বিজনেস মডেলে পড়ে সে বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির তাগিদ দেন তারা। ব্যাংকগুলোকে সামাজিক ব্যবসায় উদ্বুদ্ধ করতে বিষয়টি অর্থনৈতিকভাবে টেকসই করার পরামর্শ দেন আলোচকরা। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধবিরতি কার্যকরের মধ্যস্থতা চলাকালে নতুন জটিলতা তৈরির ইঙ্গিত দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বলেছেন, ৭ অক্টোবরের অঘটনের পর ইসরায়েলিরা এখন আর ফিলিস্তিন রাষ্ট্র চায় না। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে গাজা পরিস্থিতি আর যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় আগে বক্তব্য থেকে সরে গিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থান তুলে ধরেন। কোনো রাগঢাক না রেখে নেতানিয়াহু বলেছেন, নিজের রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকে ফিলিস্তিন রাষ্ট্রের জন্ম ঠেকাতে কাজ করছেন। আর ৭ অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর ইসরায়েলিরাও এখন ফিলিস্তিন রাষ্ট্র চায় না। প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের দিতে আবেদন করেছেন উল্লেখ করে বিষয়ে এক নথি হস্তান্তর করেছেন নেতানিয়াহু। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ফাঁকে ট্রাম্প বলেছেন, যৌক্তিক সময়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ, প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি। অশনি সংকেত বলছেন অর্থনীতিবিদরা, শুল্ক কমবে আশা অর্থ উপদেষ্টার। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজ, দখলদার ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে বলার পরও ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী, অভিযোগ নেতাদের। আবরার ফাহাদের কবরে এনসিপির শ্রদ্ধা, আবরার সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন নাহিদ ইসলাম। ৩ নেতার দল থেকে অব্যাহতিতে আবার আলোচনায় চাপা, অগঠনতান্ত্রিক বলছেন অব্যাহতি পাওয়া নেতারা। গঠনতন্ত্র লঙ্ঘন হয়নি দাবি নয়া মহাসচিব। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।